আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেক্টর চ্যাপ্টারের একটি কম্প্যাক্ট রিভিশন ক্লাস, যেটা একদম 20 থেকে 25 মিনিটের ভিতর তোমাকে শেষ করে দেওয়া হবে। এটা তুমি পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষার আগে, মডেল টেস্টের আগে বা যে কোনো টিচারের তুমি একটা পড়া পড়তে গেছো, এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা অর্জনের জন্য একদম শর্ট 20 থেকে 30 মিনিট, 20 থেকে 25 মিনিটের ভিতর এটা শেষ করে দিব। আর তোমরা যদি কোনো চ্যাপ্টার ধরো তুমি নতুন, তাহলে তুমি এটা দেখে একটা ধারণা নিতে পারো এই চ্যাপ্টার কি কি আছে। আর যদি তুমি একবার আগে যদি এই চ্যাপ্টার সম্বন্ধে ধারণা থাকে, তাহলে তুমি তাড়াতাড়ি কম্প্যাক্ট রিভিশনের জন্য এটা করতে পারো। আর এটার যদি একটা নোট করে নাও, তাহলে এটা তোমার শর্ট নোট হিসেবে কাজ করবে। এইভাবে আমি এটা সাজিয়েছি, একদম সিম্পল। তাহলে কি, চলো আমরা ভেক্টরটা শুরু করে দিই। ভেক্টর সম্পর্কে জানার আগে তোমাকে আগে জানতে হবে রাশি। রাশি কি, আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে রাশি বলো। ধরো এখানে আমার কি আছে, একটা বই আছে, তার মানে একটা বই, এটা একটা রাশি। ধরো এখানে একটা ক্যালকুলেটর আছে, একটা পেন আছে, একটা টেপ আছে, আমি আছি, এগুলো হচ্ছে রাশি। রাশি তারপর যা কিছু পরিমাপ করতে, তা হচ্ছে রাশি। রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি। ভেক্টর রাশি কি, যার মান ও দিক আছে, আর স্কেলার রাশি যার মান আছে দিক নেই। ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে, যে এইগুলো একটু আসতে পারে, এর উপরে একটু দাগ দিয়ে দিতে পারে, এর উপরে একটা এরো চিহ্ন দিতে পারে, এ একটু বোল্ড করে লিখতে পারে, যে বোল্ড করে লিখতে পারে কম্পিউটার স্ক্রিনে, তাহলে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি কি, বেগ, ত্বরণ, ভরবেগ। ভেক্টর রাশি মনে রাখার একটা চন্দ্র আছে, আমরা এই চন্দ্রটা দেখবো। চন্দ্র হচ্ছে ভবেশব প্রিয়তম বাসে টুনির তিতাপেমে। বি দিয়ে কি, ভরবেগ। বয়কার বে দিয়ে হচ্ছে বেগ, দন্তাস দিয়ে সরণ, ব দিয়ে বল, প্রিয়তম, পি দিয়ে প্রাবল্য, ও দিয়ে ওজন, ত দিয়ে ত্বরণ, এম দিয়ে মন্দন, বি দিয়ে ভ্রামক, এস দিয়ে সান্দ্রতা, টনির টনির দিয়ে টর্ক, তিতা দিয়ে তড়িৎ ক্ষেত্র, তারপরে পি দিয়ে পৃষ্ঠটান, আর এম দিয়ে মহাকর্ষীয় প্রাবল্য। গেল গেল। এখন আসি আমাদের স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে যেগুলার প্রকাশ করতে মানের প্রয়োজন, দিকের প্রয়োজন। দূরত্ব প্রকাশ করতে কিন্তু আমার মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না। সিমিলারলি বেগ প্রকাশ করতে কিন্তু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন। কারণ আমি যদি বেগ ধরো, আমার বলে দিতে হবে যে কোন দিকে গাড়িটা গিয়েছে। কারণ আমরা জানি বেগ ইকুয়ালস টু হচ্ছে সরণ বাই সময়। তাহলে যে দিকে সরণ গিয়েছে এই দিকে, আমি যদি গাড়িটা গিয়েছে মিরপুরের দিকে, আমি যদি আমার এখান থেকে যদি ফার্ম গেটের দিকে যদি আমি গাড়ির বেগ নিয়ে কাজ করি, তাহলে কিন্তু হবে না। যার কারণে বেগ প্রকাশ করতে আমার মান ও দিকের প্রয়োজন। আশা করি এটা তোমরা জানো। তারপরে ভেক্টরের প্রকারভেদ। ভেক্টর প্রকারকে সমরেখা ভেক্টর, যে ভেক্টরগুলো একই সরলরেখায় থাকে। একই সরলরেখায় কি, ধর একটা সরলরেখা এইভাবে থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধর এক্স অক্ষ বরাবর শুধু আছে, তাহলে একই সরলরেখায় আছে। এটা কিন্তু একই সরলরেখা আছে, ওয়াই অক্ষ বরাবর নাই, তাহলে এটাকে বলা হয় সমরেখা ভেক্টর। তারপরে সমতলীয় ভেক্টর, ধরো এটা একটা বই, বইয়ের কিন্তু উপরের পৃষ্ঠ, পার্শ্ব পৃষ্ঠ, নিচের তল আছে। এই যে তল, একই তল, ধর এই তলের উপরে কতগুলো ভেক্টর এইভাবে অঙ্কন করা আছে, যে কোনো দিকে হোক, সেগুলো বলা হয় সমতলীয় স্বাধীন ভেক্টর। যে ভেক্টর, ধর একটা ভেক্টর কিভাবে থাকে, এইভাবে একটা ভেক্টর অঙ্কন করি। এটা হচ্ছে পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু। পাদবিন্দু ধর আমি আবার এখানে নিতে পারছি, এখানে নিতে পারছি, সেটাকে বলে স্বাধীন ভেক্টর। যে সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টর পাদবিন্দু স্বাধীনভাবে নাড়ানো যায় না। ধরো এটা ভেক্টর ছিল, পাদবিন্দুটা আমি এখান থেকে অঙ্কন করতে হইতেছে, ভেক্টরটা পাদবিন্দু স্থির জায়গায় আছে, তাহলে সেটাকে বলা হয় কি, সীমাবদ্ধ ভেক্টর। সঠিক ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য নয়, যে কোনো একটা ভেক্টরের মান যদি শূন্য না হয়, সেটা সঠিক ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য। একক ভেক্টর কি, যে ভেক্টরের মান এক। একক ভেক্টর। একক ভেক্টর সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো কিছুক্ষণ পরে, সমস্যা নেই। অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করে অবস্থান ভেক্টর বলে। ধরো এই যে এখানে আরিফাজাত আছে, আরিফাজাতের সাপেক্ষে যদি আমি এই যে বেলাফোরা আবার আগের বইটির দ্বিতীয় কিস্তি এই লেখাটার যদি অবস্থান নির্ণয় করি, তাহলে এটা সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো ধরলাম, এটা সাপেক্ষে এটার অবস্থান নির্ণয় করছে। সিমিলারলি ধর এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা ও বিন্দু, এটা পি বিন্দু, এটার সাপেক্ষে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্ণয় করছে, তাহলে কি হবে, এই যে এটা হবে ওপি ভেক্টর। তাহলে এটাকে বলে অবস্থান ভেক্টর। সদৃশ ভেক্টর মানে যে ভেক্টরের মান ও দিক এক। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মান ও দিক এক, তাহলে সেটাকে বলে সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর মানে মান একই কিন্তু দিকটা বিপরীত। মান একই কিন্তু দিক বিপরীত, সেটাকে বলা হয় বিসদৃশ ভেক্টর। বিপরীত ভেক্টর সমজাতীয়, দিক বিপরীত, মান একই। তার মানে কি, ভেক্টরটা সমজাতীয়, মান, এই যে বিপরীত ভেক্টর মান আর বিপরীত মান একই ও দিক একই, তাহলে এটা কি, বিপরীত ভেক্টর। তারপরে বিপরীত, বিপরীতটা একটু আলাদা। ধরো বিপরীত ভেক্টর কি, বিপরীত ভেক্টর ধরো একটা 5 নিউটন বলে একটা ভেক্টর আছে, এটার বিপরীত ভেক্টর হচ্ছে -5 নিউটন। আর বিপরীত ভেক্টর হচ্ছে কি, এই সমজাতীয় সমান্তরাল একই মান অপরটির বিপরীত, মানে বিপরীত বলতে আমি বুঝাই, ধরো একটা 5 নিউটন দেওয়া আছে, এটার বিপরীত ভেক্টর হচ্ছে 1/5 নিউটন। তার মানে কি, আমি 1 ডিভাইডেড বাই যে ভেক্টরটা ছিল ওই ভেক্টরটা করে দিব। তারপর সমান ভেক্টর, সমজাতীয় ও একই মান, মানে সমজাতীয় মান একই। এখন আসি আমরা ভেক্টরের যে কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র, সামান্তরিকের সূত্র, আর কয়েকটা সূত্র দেখবো, ত্রিভুজের কোসাইন সূত্র, ত্রিভুজ সূত্র, লম্বাংশ উপপাদ্য, এগুলো। সামান্তরিকের সূত্র কি, ধরো আমরা সামান্তরিক একটা এখানে অঙ্কন করলাম, এই যে একটা সামান্তরিক, এটা একটা সন্নিহিত বা এটা একটা সন্নিহিত, এটা কর্ণ। সামান্তরিকের সূত্রে বললে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর যোগফল
এর লব্ধির সমান, তার মানে দুইটি সন্নিহিত বা যোগ করলে এটা লব্ধির সমান হয়। লব্ধি আমরা জানি ভেক্টরের মান ও দিক আছে, এই যে লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির দিক। মান নির্ণয় করতে হচ্ছে, আচ্ছা এখানে চিত্রটা আমি বুঝিয়ে দিই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে লব্ধি। লব্ধির সাথে দুইটা ভেক্টর, এই যে দুইটি ভেক্টর বা দুইটি বল বা দুইটি যে যা কিছু বলো, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কি, ধরো আমি কালার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা হচ্ছে কি সবুজ কালার। এই যে সবুজ কালার দুইটির মধ্যে হচ্ছে আলফা। আর লব্ধির সাথে যে কোনটা, এটাকে বলে টিটা। এটা যাতে কোনো রকম ঝামেলা না হয়, না হলে কিন্তু নদী নৌকার মেতে প্রচুর ঝামেলা ফেস করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কি, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আর দিক হচ্ছে কি tan থিটা ইকুয়ালস টু উপর, প্রথমে আমি যে এটা লিখবো, এটা কিভাবে লিখবো, যার সাথে টিটা, যে দেখো লব্ধি টিটাটা কার সাথে আছে, পি এর সাথে, যার সাথে টিটা আছে সে এখানে বসবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে সে হবে সিঙ্গেল। তারপর বাকি থাকে কি কিউ, তারপরে কিউ সাইন আলফা, কিউ কজ আলফা শেষ। তারপরে ত্রিভুজের কোসাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা ত্রিভুজের কোণ, এটা ত্রিভুজের কোণ, এটা ত্রিভুজের এটা ত্রিভুজের কোণ। আর এই যে এই কোণের বিপরীতটা হচ্ছে ওইটার বাহু, এটা আমি স্মল লেটার দিয়ে প্রকাশ করবো, এটা স্মল লেটার দিয়ে প্রকাশ করছি। ত্রিভুজের কোসাইন সূত্রকে ত্রিভুজ কোস এ, ধরো এই অ্যাঙ্গেলটা নিব, তারপর আমি কি করব, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। ধরো আমি এ নিয়েছি, তাহলে আমি কি করব, এই যে বি আর সি দুইটার স্কয়ার করবো, মাইনাস এ স্কয়ার করে দিব। তারপর এখানে যেটা নিয়েছি নিচে দুইটা লিখে ফেলবো, সে সিম্পল না, যে এ নিয়েছি তার মানে এ মাইনাস, বি নিয়েছি বি মাইনাস, সি নিয়েছি সি মাইনাস, একদম সিম্পল। তারপর ত্রিভুজের সাইন সূত্র, সিমিলার চিত্র সব সেম, জাস্ট যে এ বাহু বাই এ কোণের সাইন থিটা, এ বি বাহু বাই বি সাইন বি, সি বাহু বাই সাইন সি কোণ। এখন ভেক্টর যুগের কয়েকটি সূত্র আছে, দেখো ভেক্টর যুগের কয়েকটি সূত্র আছে, এগুলো আমার জানতে হবে। ভেক্টর বিনিময় সূত্র, ভেক্টর সংযোজন সূত্র, তারপর বন্টন সূত্র। হ্যাঁ, তো বিনিময় সূত্র কি, ধরো এ প্লাস বি যুগ আকারে আছে, সেটাকে আমি চাইলে একটু স্থান পরিবর্তন করে এভাবে লিখতে পারবো। সংযোগ সূত্র কি, এ প্লাস বি একটা সেকেন্ড একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে, তারপর প্লাস সি দিয়ে আছে, এটাকে চাইলে আমরা এই যে এই ব্র্যাকেটটারে আমরা চাইলে এখানে প্রতিস্থাপন করতে পারি। তাহলে কি হয়, এটাকে সিঙ্গেল নিয়ে নিলাম, এই দুটোকে দুই করলাম, এটাকে বলে সংযোগ সূত্র, এইভাবেও এটা লেখা যায়। আর বন্টন সূত্র কি, ধরো গুণ আকারে এম, এই দুইটা ভেক্টর যুগের সাথে গুণ আকার আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আলাদা আলাদা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সিম্পল না, একদম সিম্পল, বুঝতে পারছো। ত্রিভুজ ত্রিভুজ সূত্রটা আমি বলেছি, ত্রিভুজ সূত্রটা এটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু, এটা ত্রিভুজের বাহু, এটা একটা ত্রিভুজের বাহু। ধরো এটা অতিভুজ দেওয়া আছে। ত্রিভুজের সূত্র কি বলে, ত্রিভুজের সূত্র বলে যে ত্রিভুজের যে একটা বাহু দুইটা বাহুর যোগফল কিভাবে হবে, যে প্রথম বাহুর শুরু মানে কি প্রান্তবিন্দু, আর এই যে দ্বিতীয় বাহুর শীর্ষবিন্দু যোগ করলে যে বাহুটা পাবো, ওই বাহুর যোগফলের সমান, দুইটা বাহুর যোগফল এই বাহুটার সমান। বুঝতে পারছো, এটা আমরা চিত্রাকার বলতে। ধরো এই সিম্পল ত্রিভুজ সূত্রটাই বহুভুজ সূত্রে অ্যাপ্লাই হয়েছে। বহুভুজ মানে কি, এখন অনেকগুলো থাকতে পারে। তাহলে আমার শর্তটা কি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, মানে প্রথমটার প্রান্তবিন্দু আর দ্বিতীয়টা শীর্ষ, মানে দ্বিতীয় বলতে সর্বোচ্চটার শীর্ষবিন্দু যোগ করলে যেটা পাবো সবগুলো যোগফলের সমান। এ আর ইকুয়ালস, ধরো এটা আমি আর ধরলাম, এ বি সি ডি সবগুলো যোগফলের সমান। সিম্পল না, একদম সিম্পল। লামির উপপাদ্য বললে কি, লামির উপপাদ্য হচ্ছে তিনটা বল একটি করে সাম্যাবস্থা তৈরি করে। সাম্যাবস্থা মানে কি, সবগুলোর কোণ একই এবং বল একই, একটা জায়গায় সুন্দরভাবে আটকে আছে তিনটা। তাহলে কি, এটাকে বলে লামির উপপাদ্য। তাহলে তিনটা বল যদি এক জায়গায় আটকে থাকে, তার মানে তিনটাই সমান। আমি এদিকে টানতেছি, তোমার বন্ধু এদিকে টানতেছে, আমি দুই হাত দিয়ে এদিকে টানতেছি, মানে স্থির আছে, তার মানে তিনটা সমান। তার মানে কি, এই তিনটা বল সমান যোগ করলে হয় জিরো। জিরো দিকে এক জায়গায় স্থির আছে, তো বেশি ওইটা, তাহলে ওইদিকে চলে যেত। বুঝতে পারছো, সিম্পল। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি পি সাইন আলফা। পি কি, এই যে পি এর বিপরীতটা হচ্ছে আলফা, আর কিউ এর বিপরীতটা হচ্ছে বিটা, মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল। এই সবগুলো 120 ডিগ্রি আকারে থাকে। আর হইতেছে কি, আর হইতেছে গামা। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি। তারপরে হচ্ছে লম্বাংশ উপপাদ্য, এটা একটু দেখো, এটা আমি একটু ভালো করে বুঝাই দিই, একটু জুম করে নিই। লম্বাংশ উপপাদ্য, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। জেড অক্ষটা মূলত থাকে কিভাবে, ধরো এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এভাবে থাকে তিনটা অক্ষ ঘরের কোণের মতো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। চিত্রের মধ্যে আঁকানো যায় না, দেখি এভাবে আমরা আঁকাই, এটা তোমরা জানো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা তিনটা বল, এই যে পি কিউ এস। দেখো পি এর সাথে যে কোণটা, এটা আলফা, বি এর সাথে এটা এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু ধরছি বিটা, আর এস এর সাথে যেটা, এটা হচ্ছে কি গামা। তাহলে আমরা এক্স অক্ষ নিয়ে যদি আমরা করি, তাহলে এটার উপাংশ নিব। উপাংশ হইতেছে কি, ধরো উপাংশটা বুঝাই নাই, উপাংশ এখানে তো উপাংশ বুঝাইতেছি, যে এটা এক্স অক্ষর দিকে আমরা ধরবো, যে এটা থাকে, ধরো এ এ পি আছে, তাহলে পি
cos আলফা যে কোনটা ছিল এখানে টিটা, আর ও এইদিকে বলবো পি সাইন আলফা। তাহলে বুঝতে পারছো উপাংশ, তার মানে এইদিকে যদি x অক্ষ নিয়ে যদি উপাংশ নেই তাহলে আর একটা কত হবে, এখানে একটা আর চিহ্ন দেওয়া হয় নাই, আচ্ছা আর চিহ্ন আমি দিয়ে দিই, এখানে একটা চিত্র দেওয়া হয় নাই। আর ধরো লব্ধি এটা আর, মানে এই সবগুলার টাকা নির্দিষ্ট একটা লব্ধি পাবো আর, তাহলে আর এর যে টিটাটা হবে এটা ধরো টিটা, তাহলে আর এর একটা লব্ধি নিলাম আমি, আর এর একটা লব্ধি নিলে কি হয় যে আর cos টিটা, আর cos টিটা পি, এই যে পি পি এর হবে টিটা, কিউ হবে এটার সাথে অ্যাঙ্গেল, এই দুইটা নিলাম, তার ওয়াই এর দিকে হবে সাইন সাইন সাইন, সবগুলো নিলাম, নিয়ে তারপর কি হবো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ স্কোয়ার করে যোগ করলে আমরা আর স্কোয়ার পাবো, তার থেকে আমরা আর এর মান বের করতে পারবো। আর 2 নং এর যদি 1 নং দিয়ে ভাগ দিই তাহলে 10 টিটা পাবো, 10 টিটা ইয়ে পাবো। আর যদি শর্টকাটে করতেছে এটা দেখো, আর এর সাথে একটা অ্যাঙ্গেল আমি বের করবো, তো লব্ধির একটা অ্যাঙ্গেল আর লব্ধির মান বের করার সূত্রটা ক্যালকুলেটর দিয়ে এটা ডাইরেক্ট এভাবে করলে বসানো যায়, ক্যালকুলেটর টিক্স এর ভিডিও আছে, এটা দেখে নিও। তারপরে আমরা আসি, এটা কি লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ কি, লম্ব বিক্ষেপ সিম্পল এটা বুঝে যাও যে লম্ব বিক্ষেপ হচ্ছে যার লম্ব বিক্ষেপ বলবে তার cos থিটা, যার লম্ব বিক্ষেপ বলবে তার cos থিটা। তাহলে বি এর লম্ব বিক্ষেপ বি cos থিটা, বি cos থিটা আমরা এভাবে লিখতে পারি, এটা আমি বুঝিয়ে দিই। আমরা ডট গুণের ক্ষেত্রে পড়েছি যে এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা। তো আমার তো দরকার এই যে বি cos থিটাটা যদি আমি একসাথে রাখি, এটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এ ডট বি এ ইকুয়ালস টু বি cos থিটা, এই যে এইটার থেকে এইটা আসছে, বুঝতে পারছো যে এইটা, এই যে দেখছো ওই সূত্র থেকে এটা জাস্ট এটা লিখে ফেলছে, যার বি এর লম্ব বিক্ষেপ তার মানে বি cos থিটা, তার মানে এটা ওই পাশে চলে যাবে। সিম্পল না, এটাও সিম্পল। একক ভেক্টর, আচ্ছা উপাংশটা একটু দেখে নিই। উপাংশের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে তোমার স্কেলার, স্কেলার মান আছে দিক নাই, আর উপাংশের ভেক্টর আসে মান ও দিক আছে, তাই এটার জন্য আমরা দিক প্রকাশ করতে, যে দিকটা আমরা এই যে একক ভেক্টর বা এটা যে ভেক্টরই বলো ওই ভেক্টর দিয়ে আমরা দিকটা নির্দেশ করি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে একটা ভেক্টর। একটা ভেক্টরে যদি একটা এই যে ধরো একক ভেক্টর, একটা ভেক্টরে যদি মান দিয়ে ভাগ করি তাহলে আমার এটার একটা একক ভেক্টর পেয়ে যায়। তাহলে বি এর উপাংশ যদি উপাংশ বলি, এটা কিন্তু লম্ব বিক্ষেপের উপাংশ, বি এর উপাংশ মানে বি cos থিটা, জাস্ট এটার সাথে একটা দিক দিতে হবে। দিকটা কি, এই যে এটা যে ফর্মুলাটা, দিকের ফর্মুলা, এটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া থাকবে, ধরো এ একটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ দেওয়া আছে, তার মানে এক্স ওয়াই জেড গুলাকে নিয়ে স্কোয়ার করে রুট ওভার করে দিব, এটা হচ্ছে এটার মান। আর এটা হচ্ছে এই পুরোটা এক্স এক্স আই ক্যাপ ওয়াই ক্যাপ জে ক্যাপ, এটা লেখে এটার মান দিয়ে ভাগ করলে এটার দিক পেয়ে যাবো। সিম্পল না, আর বাকিটা সব উপাংশের মতোই। একক ভেক্টর তো এখনই বুঝালাম। আর এককের সমান্তরাল একক ভেক্টর বললে এটা সামনে একটা প্লাস মাইনাস দিব, বুঝতে পারছো। এখন সেই ভেক্টর ডট গুণ ক্রস গুণ, ধরো একটা ভেক্টর ডট গুণ ক্রস গুণ, ভেক্টর ডট গুণ ক্রস গুণ করবো। এখন ভেক্টর গুণ হচ্ছে ডট গুণ ক্রস গুণ, ডট গুণকে বলা হয় স্কেলার গুণ, আর ক্রস গুণকে বলা হয় ভেক্টর গুণ, মানে এটা ভেক্টর রাশির মতো। ধরো একটা ভেক্টর এটা আর এটা দেওয়া আছে, ভেক্টর এইভাবে লেখা যায় তোমরা জানো, আবার সিম্পল এটার মান বের করলে ডাইরেক্ট 1 2 সংখ্যার মানের মতো চলে আসছে। এখন ভেক্টর ডট গুণ এ ডট বি হচ্ছে এ বি cos থিটা, আর এ ডট সরি এখানে তো ক্রস হবে, এ ক্রস বি হচ্ছে এ বি sin থিটা, বুঝতে পারছো। একদম সিম্পল না, এটা তো বুঝতে পারছো। তাহলে এটাকে আবার চাইলে আমরা এভাবে লিখতে পারি যে আই ক্যাপের এটার আই ক্যাপ এটার আই ক্যাপ দুইটা সহগের গুণফল, ওয়াই ক্যাপের জে ক্যাপের দুইটা সহগের গুণফল প্লাস জেড ক্যাপের দুইটা সহগের গুণফল প্লাস এই দুইটা সিমিলার একই। এখন দুইটি ভেক্টর যদি লম্ব হয়, যদি এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এ ডট বি হবে 0, কারণ cos 90 ডিগ্রির মান কত, দুইটা ভেক্টর থিটা কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। আর দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এটা ক্রস গুণ হচ্ছে 0। এটা কিভাবে আসে, যে ধরো sin 0 ডিগ্রির মান কত, 0 না, 0, তাহলে 0। আর এটাকে আমরা নির্ণায়কের সাথে 0 লিখতে পারবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিয়ে নিলাম। এখন দেখো এটার আই ক্যাপ জে ক্যাপ নিয়ে নিলাম, তাহলে এটা বাকি রয়েছে এটা বাকি রয়েছে, এটা নিচে x1 y1 z1 লিখবো, x2 y2 z2 লিখবো। সিম্পল সিম্পল সিম্পল, একদম সিম্পল। দেখো এটি হচ্ছে কি বলে, এই ভেক্টর গুলা ধরো এটাকে আয়তক্ষেত্রাকার ভেক্টর বলে, আয়তক্ষেত্রাকার ভেক্টরের সংখ্যা যে x অক্ষ y অক্ষ z অক্ষ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো এই দুইটার মধ্যে 90 ডিগ্রি না, তাহলে দুইটা ডট গুণ কি হবে 0 0 0, না সরি দুইটা ডট গুণ 1 1 1, কারণ এই যে দুই আই ক্যাপের ডট গুণ হলে এটা কত 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1। এগুলো মুখস্থ রাখতে পারো, চাইলে ব্যাখ্যা দিয়ে বুঝতে পারো। আর এইগুলা হচ্ছে ক্রস গুণ হচ্ছে কি এটা 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত 0 0 মানে sin 0 ডিগ্রি মান কত 0 0 মানে 0, বুঝতে পারছো, শেষ। তারপর দেখো নদী নৌকার ম্যাথ তোমাদের আসবে, এটা আমরা এখন বুঝবো নদী নৌকার ম্যাথ। তারপর কয়টা স্লাইড আছে, বেশি নেই। নদী নৌকা চলে আসছি। নদী নৌকা ধরো এটা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই, একটা নদী স্রোতের বেগ এটা ইউ, দেখো স্রোতের বেগ
আর বি হচ্ছে কি নৌকার বেগ, নৌকা এদিকে চালু করছে সৌদির দিকে, আর এটা হচ্ছে লব্ধি। আর দুইটা বেগের মধ্যে আমরা কি করছি সবসময় আলফা আর লব্ধির সাথে যেটা এটা থেকে থিটা, এটা গেল সামান্তরিকের সূত্র। বলছে সামান্তরিকের সূত্র ডাইরেক্ট লব্ধির মান আর ইয়ার মান, লব্ধির দিক দুটা, এটা সামান্তরিকের সূত্র। এখন আসি এখানে একটু পার্থক্য আছে, সামান্তরিক লব্ধির নৌকাটা কোন দিকে যাবে কি আসবে বিষয় এই আমরা জানবো। এখন দেখো একটা নৌকা সর্বনিম্ন সময়ে, এটা হচ্ছে সর্বনিম্ন পথে সোজাসুজি বা প্রস্থ বরাবর, একটা সর্বনিম্ন সময়ে লম্ব বরাবর। দেখো এটা আমি একটা নদী, হ্যাঁ এটা হচ্ছে নদী, এদিকে স্রোত যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে। এখন নদীটা এ পাশ থেকে ও পাশটা আমি যাব, তাই না? এখন উনি বলতে সর্বনিম্ন পথে, দেখো সর্বনিম্ন পথ কিন্তু এই বরাবর, এই বরাবর কিন্তু একটু বেশি হয়ে যায়, এই বরাবর বেশি, কিন্তু সর্বনিম্ন পথে সেটা বা সোজাসুজি একদম সোজাসুজি কিন্তু এইটা। আর প্রস্থ বরাবর এটা কিন্তু প্রস্থ, এই যে এটা ডি দিয়ে প্রস্থ বরাবর যাচ্ছে নদীর প্রস্থ। এখন সর্বনিম্ন সময় সোজাসুজি বা নদীর প্রস্থ বরাবর বললে আমার কিন্তু নৌকাটা কিন্তু আলটিমেটলি বলতেছে ওইখানে পৌঁছাইতে হবে, পৌঁছাতে। তাহলে আমার কি নৌকার এইদিকে চালে স্রোতে ধাক্কা দিয়ে কিন্তু আমার ওইখানে নিয়ে যাবে, তার মানে কি এখানে গিয়ে পৌঁছাবে, পৌঁছাবে না? তার মানে ওইখানে গিয়ে পৌঁছাবে, এটাকে বলে সর্বনিম্ন সময়ে পৌঁছানো, সরি সর্বনিম্ন দূরত্বে বা সর্বনিম্ন পথে পৌঁছানো, তাহলে বা সোজাসুজি পৌঁছানো। তাহলে আমার নৌকাটা এদিকে চালু করতে হবে। এখন আমার কত কোণে চালু করছি এটা জিজ্ঞেস করতে পারে, এটা তো চিত্রটা তো বুঝতে পারছো যে নৌকা আর স্রোতের মাঝখানে বেগটা হচ্ছে আলফা, আর লব্ধির সাথে যেটা থাকবে সেটা হচ্ছে টিটা। এখন আছে নদী পাড়ি দিতে আলফা, মানে কত কোণে চালু হয়েছিল এটা জিজ্ঞেস করে। তাহলে ডাইরেক্ট সিম্পল এমসিকিউ শর্টকাটের জন্য এটা, আর ডাইরেক্ট করলে এটা বসাতে, সরি এটা না, এটা বসাই আমরা এটা আনছি, এটা এখানে জায়গা নাই দেখে এটা লিখে দিচ্ছি cos আলফা cos, সরি আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস বি বাই ইউ। বি হচ্ছে কি স্রোতের বেগ বাই নৌকার বেগ, সিম্পল না? আর যদি সর্বনিম্ন সময় বলে, সর্বনিম্ন সময়ে যদি পাড়ি দিতে চাও, দেখো সর্বনিম্ন সময় দরকার তোমার, তাহলে কি তোমার এদিকে সর্বনিম্ন দূরত্ব না, তুমি যদি এদিকে রওনা দাও দেখো স্রোতটা কিন্তু তোমার ধাক্কা দিবে, দিয়ে এদিকে পাঠাই দিবে, তার মানে তুমি এক্সট্রা একটা স্রোতের বেগ পাচ্ছ। আর তুমি যদি একটু বেশি ধরো 99 এদিকে যাবে, স্রোতে ধাক্কা দিবে, স্রোতের সাথে তোমার একটু কন্ট্রাস্ট হবে, যার একদম সর্বনিম্ন সময় বা লম্বা বরাবর যেতে চাও তাহলে একদম 90 ডিগ্রি কোণে চালু করলে কি হয়, তুমি একটু ফাস্ট যেতে পারবা। হয়তো দূরত্বটা বেশি হয়ে যাবে বা সময় কম লাগবে, কারণ তোমার এখানে একটু স্রোতে হেল্প করতেছে, বুঝতে পারতো? তাহলে সর্বনিম্ন সময়ে যেতে হলে আলফা কত, মানে শুরু করছিলাম কত দিয়ে, দুইটা প্রথম শুরুটা করেছি 90 ডিগ্রি দিয়ে। তাহলে এখন নদী পাড়ি দিতে সময়, নদী পাড়ি দিতে সময় কত লাগবে? তো সময় কষ্ট আমরা কি জানি, এস ইকুয়ালস টু, আর সরি টি ইকুয়ালস টু এস বাই বি। তাহলে এস হচ্ছে ডি, ধরো এটা দূরত্ব দেওয়া আছে ডি, আর বি বেগ, বেগ কিন্তু আমার কিন্তু আমি এদিকে চালু করছি, তাহলে আমার কোন দিকে দরকার, আমি এইদিকে পৌঁছাইছি, তার মানে ওয়াই একর দিকে উপাংশ, ওয়াই একর উপাংশ হচ্ছে বি সাইন আলফা, বুঝতে পারছো তো? সিম্পল এস পসিবল, আমি চেষ্টা করতেছি এটা বোঝানোর জন্য তোমাদেরকে, তোমরা জাস্ট বুঝো। এখন দেখো এটা হচ্ছে 90 ডিগ্রিতে সারক করছে, তো এটা সিমিলার সূত্র ডি বি সাইন আলফা, বাট আলফা এখানে 90 ডিগ্রি, যার কারণে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে এটা আসছে, এটা মুখস্থ ডাইরেক্ট বসিয়ে দিতে পারো বা ওই বুঝে ফেললে বুঝে বসাতে পারো। তারপর পার বরাবর দূরত্ব, পার বরাবর ধরো তোমাকে এই যে এখান থেকে এখানে দূরত্ব বের করতে বলবে, বা তুমি এই বরাবর কতটুকু দূরত্ব, এইখানে দূরত্ব সেম, দূরত্ব বের করতে বললে দেখো আমরা কি করব, পার দূরত্ব এস ইকুয়ালস টু বিটি। তাহলে আমার বিটি বের করার জন্য দেখো আমার ইউ প্লাস বি কজ আলফা ডি বাই 0 বসাবো, পার বরাবর দূরত্ব, এটা হচ্ছে সর্বনিম্ন পথে, আর এটা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। আর প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ তো সেমই থাকবে, দূরত্ব তো সেমই থাকবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ডি আমরা ডাইরেক্ট বসাতে পারি না, এটা দুটোটাই সেম, কারণ প্রস্থ তো সেমই থাকবে। লব্ধির মান কি, এই যে আমাদের লব্ধিরা কত পৌঁছাইছে এটা বের করার জন্য আমরা কি করতে পারি, ডাইরেক্ট আর লব্ধির মান আর ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা এটাও ইউজ করতে পারি, জাস্ট এখানে আলফার মান 120 ডিগ্রি আসবে, এটা ইউজ করলে কি আসবে যে cos আলফা এখানে 120 ডিগ্রি ধরো, বা যত ডিগ্রি আসে বসালেই হবে, বসাবো। আর এটা দিয়ে আমরা ডাইরেক্ট লব্ধির মান বের করতে পারবো। লব্ধির কোণ কি হবে, যদি সর্বনিম্ন সময় বা সোজা পথে চালু করি তাহলে আলফা টিটা হয় 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ওইটা বের করার সূত্র। এখন আমরা আসি বৃষ্টি চাতা ধরো, বৃষ্টি চাতার ক্ষেত্রে আমরা এই যে লব্ধিটা ধরো এদিকে থাকে, লব্ধিটা আমার সাথে টিটাটা সবসময় উলম্বের সাথে ধরি, আমরা আণবিকের সাথে ধরি না, উলম্বের সাথে ধরি। বৃষ্টিটা পরে এদিকে, আর মানুষ কিন্তু সমান্তরাল এদিকে বা এদিকে হেঁটে যায়, বৃষ্টি উপর থেকে পড়ে। এখন বৃষ্টির বেগ বের করার জন্য বা বৃষ্টি কত কোণে পড়তেছে এটা বেশিরভাগ সময় বের করতে বলে যে বৃষ্টি কত কোণে পড়ছে, তাহলে উলম্বের সাথে টিটাটা ধরে তুমি এটা উলম্বের সাথে, তাহলে কি মানুষের বেগ যেটা দেওয়া থাকবে এটাকে ডিভাইডেড যদি তুমি বৃষ্টির বেগ করো তাহলে তুমি যে এটা পাবে, আমি কিন্তু টিটাটা বের করবো, তাহলে ওইটাকে 10 ইনভার্স করে জাস্ট টিটাটা
নির্ণয় করে ফেলবো। আর যদি আনুভূমিকের সাথে বলে তাহলে কি করবো, 90 ডিগ্রিতে এটা বিয়োগ করে দিলে আমি এটার মান পেয়ে যাব। এখন আসি গাড়ি ও কাচের ম্যাথ দেওয়া থাকে যে বৃষ্টি পড়লে ভিজবে কিনা না ভিজবে। ধরো এটা হচ্ছে এই যে গাড়ির ব্যাগ, গাড়ি এসে এইদিকে ওইদিকে যাচ্ছে গাড়ির ব্যাগ, আর এটা হচ্ছে বাতাসের ব্যাগ। হ্যাঁ, গাড়ির ব্যাগ বাতাসের ব্যাগ, এগুলো হচ্ছে বৃষ্টি পড়তেছে আর এটা হচ্ছে বাতাস। এখন গাড়ির ব্যাগ দেখো, তোমার যখন গাড়ির ব্যাগ যদি সি কার মানে কার, গাড়ির ব্যাগ যদি বাতাসের ব্যাগ থেকে বেশি থাকে, গাড়ির ব্যাগ যদি বাতাসের ব্যাগ থেকে কাজ ভিজবে, তার মানে কি ধরো বাতাসটা এদিকে যাচ্ছে, হ্যাঁ বাতাসটা এদিকে যাচ্ছে, আর গাড়িটা যদি সিমিলার এদিকে আসে তাহলে কি সামনে একদম ধাক্কা লাগবে না, মানে ফুল স্পিড আসছে ফুল স্পিড আসছে তাহলে ধাক্কা লাগবে না, ধাক্কা লেগে গাড়ির কাজ, বৃষ্টিটা যে পড়তেছে বৃষ্টিটা এইভাবে ধাক্কা লেগে পড়ে যাবে। ধর বৃষ্টিটা এইভাবে পড়তেছে, বাতাস এইভাবে ধাক্কা দিচ্ছে, গাড়ি এদিকে দিচ্ছে, তার মানে সামনের কাজ ভিজে যাবে, পিছনের কাজ মোটামুটি ভিজবে না, বৃষ্টিটা এদিকে চলে যাবে, মানে এইভাবে পড়বে। তুমি যদি গাড়ির মধ্যে কোনো খেয়াল করো দেখতে পারবা, গাড়ির মধ্যে কোন খেয়াল করে দেখতে পারবা যে এভাবে এভাবে পড়তেছে। তারপর যদি বৃষ্টি বাতাস, এই যে গাড়ির বেগ আর বাতাসের বেগ যদি সেম হয়, বৃষ্টিটা এভাবে পড়তেছে, কারণ গাড়ি এইভাবে আস্তে আস্তে যাচ্ছে, বাতাসের বেগও আস্তে আস্তে যাচ্ছে, তার মানে কি বৃষ্টিটা আস্তে 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 সিমিলার পড়ে যাবে না, মানে একটা একটা প্রভাব পড়তে হবে না, বাতাসার এই সেম বেগে যাচ্ছে, সেম বেগে গেলে কি হবে, বৃষ্টিটা উপরে পড়ে যাবে, তার মানে কি উভয় কাজ ভিজবে, এখানে পড়বে এখানে 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 সব জায়গায় বৃষ্টি পড়বে। আবার যদি গাড়ির বেগ থেকে যদি বাতাসের বেগ বৃষ্টি হয় তাহলে কিন্তু পিছনের কাজ ভিজে যাবে। তারপরে দেখো ক্ষেত্রফল, তারপরে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত কতগুলা সূত্র আছে, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টর তো আমরা কিভাবে প্রকাশ করে বলছি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এগুলো দেওয়া থাকবে, এগুলো চাইলে আমরা মানও দেওয়া থাকতে পারে, মান বের করে নিতে পারি আমরা কিভাবে, ভেক্টরের রুট ওভার স্কয়ার করে দিলে মান পেয়ে যায়। তারপরে এই ভেক্টর ধরো এইটা একটা দুইটা ভেক্টর কোন সামান্তরিক সন্নিহিত বাহু, ধরো এটা একটা সামান্তরিক না, এই সামান্তরিক এই বাহুটা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে এই দুইটা ভেক্টর ক্রস গুণের মডুলাস। আর যদি এই ত্রিভুজ চতুর্ভুজের বাহুগুলোর ক্ষেত্রফল সিমিলার সূত্র, কিন্তু এ কোন সামান্তরিক বা রম্বসের কর্ণ হলে, ধরো এটা একটা সামান্তরিক, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ দেওয়া আছে, দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে কি দুইটার ক্রস গুণের গুণফল, দুইটা ক্রস গুণ হবে, দুইটা ক্রস গুণের মডুলাস ইনটু হাফ। এটা করলে আমরা কি বলবো, সামান্তরিক বা রম্বসের কর্ণ দেওয়া থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, আর ত্রিভুজের বাহুগুলো দেওয়া থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে এই দুইটা সিমিলার, এই দুইটা সিমিলার, যার কারণে আমি সেম কালার দিয়ে লিখেছি। নোট দেখো, তিনটি ভেক্টর একই তলে বা সমতুল্য হওয়ার শর্ত কি, এটা অ্যাপ্লাই করো। প্রথম তিনটা ভেক্টর দেওয়া থাকলে প্রথম তিনটা ভেক্টরের ক্রস গুণ করব, ক্রস গুণ করে তারপর এটা ডট গুণ করব, ডট গুণ করলে আমরা এটার যে শূন্য পাবো, শূন্য পাবো তাহলে বুঝতে পারবো এটা সমতুল্য আছে, না থাকলে সমতুল্য। শর্ত অনেক সময় প্রশ্নে বলা থাকবে, এগুলো ম্যাথ তোমরা করছো জানো। এখন আমরা আসি ভেক্টর ক্যালকুলাস, শেষ, আমাদের প্রায় অধ্যায় শেষের পথে আসি, আর একটু ধৈর্য সহকারে দেখো। ভেক্টর ক্যালকুলাস কি, ভেক্টর ক্যালকুলাসে আমরা এই যে ভেক্টরের একটা সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা ভেক্টর ক্যালকুলাস, আচ্ছা এটা একটু যায় না কেন, ভেক্টর ক্যালকুলাস আছে ক্ষেত্রে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল, এই তিনটা আছে। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট কি। গ্রেডিয়েন্ট হচ্ছে ধরো এই যে এইটা, আচ্ছা আমরা এটা লিখি নাই, ডেল, এই যে নাবলা অপারেটর হচ্ছে এই যে ধরো এটা বি এর মতো দেওয়া থাকবে, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জেড ক্যাপ, এটা হচ্ছে তোমার এই যে এইটা, বুঝতে পারছো, এটা হচ্ছে এটা। তো এটাকে এই দুইটা, আর এটা হচ্ছে বি একটা ভেক্টর, ধরো এই যে ভেক্টরটা এভাবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ আর কে কে জেড ক্যাপ আকারে, জেড কে ক্যাপ আকারে দেওয়া থাকবে। দুইটা ভেক্টর যদি সিম্পল গুণ করি, সাধারণ গুণের নিয়মে যদি গুণ করি তাহলে সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আর ডাইভারজেন্স কি, দুইটা ভেক্টর ডট গুণ, আর কার্ল হচ্ছে ক্রস গুণ, ডি এর ডট গুণ আর ক দিয়ে ক্রস গুণ। ডট গুণ কি, ডট গুণের নিয়মে হবে যে আই ক্যাপের সবগুলা গুণ, জে ক্যাপ সবগুলা গুণ, কে ক্যাপের সহগুণ, আর ক্রস গুণ কি নির্ণয়ের নিয়ম হবে। এখন গ্রেডিয়েন্টটা কিভাবে হবে, ধরো এইটা নেবলা অপারেটরটা লিখলাম আর ভেক্টরটা লিখলাম, এই যে এই আই ক্যাপের সাথে এই পুরোটার গুণ, জে ক্যাপ এই পুরোটার সাথে, দেখো এই যে লিখছি এই পুরোটার সাথে এই যে এটার সাথে এই পুরোটার গুণ, এই যে নাবলা অপারেটরের জে ক্যাপের সাথে এই পুরোটার গুণ, কে ক্যাপের সাথে এই পুরো যে ভেক্টরটা মানে বি মানটা পুরোটা গুণ। তারপর এটা আমরা ম্যাথ করে ফেলবো, ম্যাথ কিভাবে করবো একটু পরে আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। তারপরে ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স পড়েছে আমরা ভেক্টর গুণ কই হয়, এই যে ই আই ক্যাপ সবগুলা গুণ হবে, দেখো ই আই ক্যাপের যেগুলো আছে এগুলা গুণ, এই যে এটার যেগুলো আছে এটার এগুলা গুণ, এটার গুণ, মানে এইটার কে ক্যাপের সহগ আর এই যে নেবলা অপারেটর যে সহগ ওইটার গুণ হয়েছে। আর ক্রস গুণ তো বুঝো, আই ক্যাপ জে ক্যাপ লিখবো, তারপরে
এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সবগুলা জাস্ট এখানে লিখে ফেলবো, রিপ্লেস করে লিখে ফেলবো। বুঝতে পারছো? এখন এইটার কিভাবে করে নির্ণয় কিভাবে করে, এটাকে প্লাস এটা মাইনাস এটা প্লাস আকারে ধরবো, এটাকে ধরবো এটাকে বাদ দিব, বাদ দিয়ে এটা গুণ, গুণটা প্লাস আকারে লিখবো, এটা গুণ মাইনাস আকারে লিখবো। বুঝতে পারছো? সিমিলার এটার আগে একটা মাইনাস দিব, দিয়ে এটা গুণ এটা গুণ, এটা লেখার ক্ষেত্রে এটা বাদ বাকি থাকে কি এটা গুণ এটা গুণ। বুঝতে পারছো? প্রথম গুণ প্লাস, দ্বিতীয় গুণ মাইনাস। এখন আসি যে আমাদের এটা একটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা আমরা ধরো এই যে ডেল ডেল এক্স, এখানে 3x² y z দেওয়া আছে। এই এক্স রে এখানে একটা এক্স ছিল না, 3x² yz দেওয়া ছিল না, এই যে এখানে একটা ডেল ডেল এক্স, এই এক্স রে শুধু এক্স এর সাপেক্ষে করতে পারবো। এক্স রে এক্স এর সাপেক্ষে করলে ধরো আমার সূত্র হচ্ছে ddx x⁴n = nx - n, মানে এক্স এর যে পাওয়ারটা ছিল পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ধরো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথে যদি আমরা করি ধরো ডেল ডেল এক্স 3x² y, কি লিখলাম y3 z3, এটা করলে আমার জাস্ট এক্স এর সাপেক্ষে এক্স এর করতে পারবো, আর বাকিগুলো কি ধ্রুবকগুলো সামনে চলে আসবে, 3y³ z3, আর এক্স এর পাওয়ারটা সামনে চলে আসবে ইনটু এটা ইনটু কি হবে, এক্স একটা বিয়োগ হবে, দুইটা ছিল 1 বিয়োগ, তাহলে কত হচ্ছে 6x y³ z3। বুঝতে পারছো? তাহলে গেল। এখন আসি, এখন আমার জাস্ট দুইটা শর্টকাট হচ্ছে ডাইভারজেন্স। কোনো ভেক্টরের সলিনিয়ডাল হলে সেটা ডাইভারজেন্স হবে 0, আর কোনো ভেক্টরের অগুণনশীল হলে সেটার কার্ল 0। আশা করি এই চ্যাপ্টারের সম্পর্কে তুমি সবকিছু জানতে পারছো। আর কোনো কিছু যদি পড়াতে ভুল হয়ে থাকে বা বুঝতে না পারলে এটা কমেন্টে জানাতে পারো। আর দেখা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, সেম আরো কম সময়ে কম্প্যাক্ট আকারে তোমাকে রিভিশন দেওয়ার জন্য। এটা তুমি শর্ট নোট আকারে লিখে রাখতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।